তো আজকে আমরা পাত সংস্থান তত্ত্ব ডিটেলে জানব। পাত সংস্থান তত্ত্ব 1960 নাগাদ ষাটের দশকে আমরা বলতে পারি পাত সংস্থান তত্ত্ব আসে, অর্থাৎ এর আগে সমস্থিতি তত্ত্ব, সমুদ্রবক্ষী বিস্তৃতি ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। তো তারপরে পাত সংস্থান তত্ত্বটা আসছে এবং 1965 সালে জে টি উইলসন প্রথম পাত শব্দটা নেচার পত্রিকাতে লিখেছিলেন। তো পাত সংস্থানটা এমন একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা কিনা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু খুব সহজে ব্যাখ্যা করে, যেটা এতদিন পর্যন্ত ছিল না। অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব আসার আগে অন্যান্য তত্ত্বগুলো কিন্তু সেভাবে সঠিকভাবে বিভিন্ন ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারেনি। যখন পাত সংস্থান তত্ত্ব এলো তখনই কিন্তু সেটা সম্ভব হলো। তো উইলসন প্রথম পাত শব্দটা ব্যবহার করলেন। তারপরে ম্যাকেনজি 1967-তে এবং পার্কার পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে বিবরণ দিয়েছিলেন। এরপর ধীরে ধীরে পাত সংস্থান তত্ত্ব কিন্তু আরো বেশি সমৃদ্ধ হয়। পিচো 1968-তে এই তত্ত্বটাকে একটা পরিপূর্ণ তত্ত্ব হিসেবে দাঁড় করাতে পেরেছিলেন পিচো। তো সেগুলো আমরা পরপর জানবো। পাত সংস্থান তত্ত্ব ডিটেলে কোন কোন কথা বলে। প্রথমত আমরা পাতের একটা ডেফিনেশন বলতে পারি যে পাত কি না। অ্যাসথেনোস্ফিয়ারে সান্দ্র ম্যাগমার উপরে ভাসমান যে চলনশীল কঠিন অংশ তাকে আমরা পাত বলছি। তো পাতের কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে পাত 1 লক্ষ থেকে 100 কোটি বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করে। 1 লক্ষ থেকে 100 কোটি বর্গ কিলোমিটার এর ক্ষেত্রফল হতে পারে। মহাদেশে 150 কিলোমিটার, মহাসাগরে 70 কিলোমিটার পর্যন্ত এটা প্রসারিত। পাতগুলো বছরে মোটামুটি 1 থেকে 12 সেন্টিমিটার এই রেটে বিভিন্ন দিকে এটা সঞ্চরণ করতে পারে। পাতগুলো মহাসাগরীয় হতে পারে, মহাদেশীয় হতে পারে, যে কোনো রকম হতে পারে। পাতগুলো চ্যুতিরেখা বরাবর কিন্তু বিচ্ছিন্ন থাকে, একটা থেকে অন্য অংশটা বিচ্ছিন্ন থাকে চ্যুতিরেখা বরাবর। এখানে কিছু টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন তো প্রথমত প্লেট মার্জিন, একটা পাতের শেষ অংশ, শেষ প্রান্ত, তাকে বলা হচ্ছে প্লেট মার্জিন। আর প্লেট বাউন্ডারি, যেখানে দুটো পাত একত্রে মিলিত হচ্ছে তাকে আমরা বলছি প্লেট বাউন্ডারি। তো প্লেট মার্জিন এবং প্লেট বাউন্ডারি। এখন পাত সঞ্চালন মতবাদ, প্রথমত এর গুরুত্বটা কোথায়। প্রথম কথা হচ্ছে
এটাকে কিন্তু আমরা হাইপোথিসিস বলি না, এটাকে আমরা থিওরি বলি। থিওরি আর হাইপোথিসিসের কি তফাৎ? হাইপোথিসিস হচ্ছে একটা আনুমানিক ভিত্তি, কিছু প্রামাণ্য বিষয় আছে, কিন্তু সেটা একটা অনুমান, সেটা কিন্তু প্রতিষ্ঠিত নয়। অনেকে সেটাকে অস্বীকার করে থাকেন, তার অনেক দুর্বলতার জায়গা রয়েছে, সেটা হচ্ছে হাইপোথিসিস। কিন্তু আমরা থিওরি কখন বলবো? যখন সেটা প্রতিষ্ঠিত, তার খুব দৃঢ় ভিত্তি রয়েছে এবং সকলে এটাকে মেনে নিয়েছেন, তখন আমরা তাকে বলছি সেটা একটা থিওরি। যেমন পাত সংস্থান তত্ত্ব। তো এই পাত সংস্থান তত্ত্বের কিছু ভিত্তি রয়েছে। সামুদ্রিক শৈলশিরা বরাবর সমুদ্র বিস্তৃত হচ্ছে আমরা জানি। এখন সামুদ্রিক যে শৈলশিরাগুলো রয়েছে সেটা যে পিছনের দিকে সরে যাচ্ছে, তার মানে কোথাও ফাটল রয়েছে, সেই ফাটল বরাবরই সেটা সরে যাচ্ছে। এবং আমরা জানি মধ্য আটলান্টিক শৈলশিরাতে দীর্ঘ এসের মতো আকৃতিতে সেই জায়গা থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, দীর্ঘ সেই যে লম্বা ফাটল। তার মানে সেটা একটা পাতের প্রান্ত ভাগ, তবে কিন্তু সেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসতে পারছে। তো এটা একটা প্রামাণ্য বিষয় যে তাহলে পাত রয়েছে। আর কি? আর হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল মোটামুটি একই বা সমান থাকে, অথবা সেটা পাল্টে যায়, চেঞ্জ হয়। তো এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে, তার ফলে আমাদের কিন্তু পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা বেড়ে যাওয়ার কথা, কিন্তু দুটো একসাথে হচ্ছে। একদিকে পৃথিবীর ব্যাসার্ধ বাড়ছে, অন্যদিকে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে পাত। সেই কারণে একটা ব্যালেন্স অবস্থায় রয়েছে। আমরা এখানে একটা তথ্য বলতে পারি যে বিগত ৬০০ মিলিয়ন বছর বা ৬০ কোটি বছরের মধ্যে পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটি ৫% মতো কিন্তু বেড়েছে, যেটা আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতিকে একটা কারণ হিসেবে ধরে থাকি। তার কিন্তু একটা মাপ রয়েছে, 5% মতো, যেটা কিন্তু বেড়েছে। তো সেটা সম্ভব হয়েছে কেন? এই পাত, খণ্ড খণ্ড টুকরো, সেগুলো নাড়াচাড়া হচ্ছে বলি, না হলে পৃথিবীর যে ব্যাসার্ধ যে অংশটা, সেটা তো বাড়তে পারার কথা নয়। সেটা বাড়ছে কি করে? নিশ্চয়ই এখানে সেই খণ্ডগুলো প্রসারিত হচ্ছে, সরে যাচ্ছে। সরে যাচ্ছে মানেই ভূখণ্ড নানা অংশে খণ্ড বিখণ্ড রয়েছে, নানা অংশে কিন্তু তার মধ্যে ফাটল রয়েছে, এবং সেই ফাটল অনুযায়ী আমরা এক একটা অংশকে এক একটা পাত বলছি। এখন নতুন ভূত্বক যদি সৃষ্টি হয়ও, সেটা একসময় কিন্তু খুব শক্ত কঠিন পাতে পরিণত হয়। আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতি পড়তে গিয়ে জেনেছি যে 18 মিলিয়ন বছর আগেকার কোনো জীবাশ্ম সমুদ্রের নিচে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ সমুদ্রবক্ষ কোথাও ধ্বংস হয়ে যাচ্ছে, কোথাও নতুন তৈরি হচ্ছে, কোথাও ধ্বংস হচ্ছে। এখন এই ধ্বংস হচ্ছে, তার মানে এখানে একটা ভূখণ্ড অর্থাৎ একটা পাতের অংশ আর একটা পাতের নিচে চলে যাচ্ছে, তবে তো ধ্বংস হচ্ছে। তাহলে ভূত্বকে এই খণ্ড বিখণ্ড অংশ আছে বলেই সেটা কিন্তু একটা পাতের নিচে আরেকটা ঢুকে যাচ্ছে। যদি ভূখণ্ড দৃঢ় সঙ্গবদ্ধ একটা অংশ হতো, তাহলে সেটা কিন্তু একটা অন্যটার নিচে ঢুকে যাওয়ার প্রশ্ন আসতো না। সুতরাং পাত কিন্তু আছে। তো এরকম বিভিন্ন মতবাদের ভিত্তি আমরা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, যত থিওরি রয়েছে
সমুদ্রবক্ষের বিস্তৃতি, মহিষঞ্চরণ ইত্যাদি অনেক তত্ত্ব, পর্বতের উৎপত্তি তত্ত্ব, সেগুলো আমরা কিন্তু পাত এর মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। এই জন্যই এটা কিন্তু থিওরি, এই জন্যই এটা একটা প্রতিষ্ঠিত তত্ত্ব। এখন পাতের ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে জেনে রাখতে হবে। পাতের ক্ষেত্রে আমাদের আরো কিছু ইনফরমেশন জেনে রাখতে হবে। এখানে আমরা পাতের অবস্থানগুলো দেখতে পাচ্ছি যে ভূখণ্ড কিভাবে একটা একটা আলাদা আলাদা অংশে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, এগুলোই এক একটা পাত আমাদের ভূপৃষ্ঠের নিচে। ঠিক এভাবেই পাতগুলো কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে। তো পাত মোটামুটি ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত তার পুরুত্ব হয়ে থাকে, অর্থাৎ এতটা চওড়া হয় নিচে। কারণ আমরা জানি শিলামণ্ডলের যে অংশ সেটা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত সেটা আছে। তো সেই পাতেরও বেধ কিন্তু সেটাই। পাতের গতি কত হয়, এগুলো চলাচল করছে তাহলে নিশ্চয়ই এর একটা গতির হিসাব থাকবে। পাতের গতি মোটামুটি বছরে ১ থেকে ৬ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এবং পাত যখনই চলাচল করে তখনই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এই সমস্ত জিনিস হয়। কিন্তু পাতের যে অভ্যন্তর ভাগ, পাতের যে ভিতরের অংশ, সেই ভিতরের অংশগুলো কিন্তু খুব একটা ভূমিকম্প প্রবণ বা অগ্ন্যুৎপাত প্রবণ এটা কিন্তু হয় না, এটা আমরা জানি। আভ্যন্তরীণ অংশে কিন্তু এই জিনিস ঘটে না। পাত সীমানা অঞ্চলেই কিন্তু এই সমস্ত সংঘর্ষ, অগ্ন্যুৎপাত এগুলো হয়ে থাকে। তো মর্গ্যান বলছেন ভূপৃষ্ঠে মোটামুটি ২০টা পাত রয়েছে, মোটামুটি ৬টা প্রধান পাত। কেউ বলছেন, অনেকে আবার বলেন ৭টা বড় পাত রয়েছে, ২০টা ছোট পাত রয়েছে, ৮টা মাঝারি পাত রয়েছে, যেটা অনেকেই স্বীকার করেছেন যে হ্যাঁ তাহলে ৭টা বড় পাত আছে, ২০টা ছোট, ৮টা মাঝারি পাত। এখন এখানে সবচেয়ে বড় যে পাত, সেই পাতগুলো কিন্তু দেখানো রয়েছে, এবং এই অবস্থান থেকে আমাদের কিন্তু এমসিকিউ জিজ্ঞাসা করা হয়। নাজকা প্লেট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাত। দক্ষিণ আমেরিকার ঠিক বাম দিকে প্রশান্ত মহাসাগর একটা অংশে নাজকা পাত রয়েছে। এখানে ক্যারিবিয়ান সাগরে ক্যারিবিয়ান পাত রয়েছে, উত্তর আমেরিকার উত্তর আমেরিকা পাত রয়েছে, পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে। ক্যারিবিয়ান পাতের ঠিক পাশে কোকো পাত রয়েছে। কোকো, এখানে দ্বীপ রয়েছে, কোকো দ্বীপ, এবং তার সেই নামানুসারে কোকো পাত। এখানে ফিলিপাইন দেশ রয়েছে, ফিলিপাইন পাত ঠিক চীনের পূর্ব দিকে, চীন সাগরের পূর্ব দিকে, জাপানের ঠিক নিচে রয়েছে। এখানে ইউরোপ আর এশিয়ার মিলে ইউরেশিয়ান প্লেট রয়েছে। ইন্দো অস্ট্রেলীয় পাত বা অস্ট্রেলিয়া ইন্ডিয়া প্লেট, এখানে একটা বেশ বিরাট বিস্তৃত অংশে, ভারত মহাসাগরের একটা বড় অংশে রয়েছে। পাশে রয়েছে আফ্রিকা পাত, আরবীয় পাত, আন্টার্কটিকাতে আন্টার্কটিকা পাত। তো এদের অবস্থানগুলো স্পেসিফিক কোথায় কোথায় রয়েছে সেইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং যেটা বললাম এখানে কিন্তু এমসিকিউ পাতের অবস্থান থেকে হয়ে থাকে। তো এগুলো সাথে সাথে আমাদের মনে রাখতে হবে, এবং যে ইনফরমেশনগুলো বললাম কতগুলো কি থাকে। পাতের গতি মোটামুটি বছরে ১ থেকে ৬ সেন্টিমিটার হয়ে থাকে। এছাড়া ডিস্ট্রিবিউশন গুলো আমাদের মোটামুটি বুঝতে হবে, এবং এই যে বড় পাত কোনগুলো, এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যেগুলো প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত, ইউরেশিয়া পাত,
উত্তর আমেরিকা পাত, আন্টার্কটিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত এবং অস্ট্রেলিয়া পাত, ইন্দো অস্ট্রেলীয় যে পাত সেটা। এইগুলো হচ্ছে সবকটা মেজর প্লেট। তো এখান থেকেও প্রশ্ন হতে পারে যে অপশন দেওয়া হলো 4টে, এর মধ্যে বড় পাত কোনটা বা বড় পাত নয় কোনটা। বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে, সুতরাং আমাদেরকে সব রকম প্রস্তুতি রাখতে হবে। তাহলে ছোট পাত কোনগুলো রয়েছে? নাজকা, আরবীয় পাত, ফিলিপাইন পাত, এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা ছবিতে, ক্যারিবিয়ান পাত, কোকো পাত, এগুলো হচ্ছে ছোট পাতের মধ্যে আসছে। এবার এই যে পাতগুলো চলাচল করছে, কেন করছে? এদের হঠাৎ করে কি প্রয়োজন হলো চলাচল করার, বা সেই শক্তিটা কোথা থেকে আসছে যাতে করে এত বড় এত ভারী খণ্ড সেটা চলাচল করছে? তার পেছনে কি কারণ রয়েছে? প্রথমত পরিচলন স্রোত। আর্থার হোমসের দেওয়া পরিচলন স্রোত মতবাদ, সেটা আমরা পর্বতের উৎপত্তি তত্ত্বে জেনেছি। তো এখানে সেই পরিচলনের কথা কিন্তু খুব দৃঢ়ভাবে, যদিও আর্থার হোমস অনেক আগে, পাত সংস্থান তত্ত্ব তখন আসেনি, পর্বত উৎপত্তির কথা বলতে গিয়ে উনি কিন্তু এই পরিচলন স্রোত বা কনভেকশনাল কারেন্ট এর কথা বলেছিলেন, যেটা অ্যাস্থেনোস্ফিয়ারে হয়। ঠিক আমাদের জল যেভাবে গরম হয়, নিচে টেম্পারেচার বেশি থাকে, সেটা আস্তে আস্তে হালকা হয়ে উপর দিকে ওঠে, আবার তারপরে নিচের দিকে নেমে যায়, নিচে আবার গরম হয়ে পড়ে ওঠে, এই যে একটা পরিচলন, এটাকেই পরিচলন স্রোত বলা হচ্ছে। এখানে তফাৎ কোথায়? না, জল গরমের কথা বললাম, এখানে ঠিক ম্যাগমাতে বা অ্যাস্থেনোস্ফিয়ারে ঠিক এই ঘটনাটাই ঘটে। নিচের দিকে টেম্পারেচার অনেক বেশি হয়, সেই অংশের যে ম্যাগমা সেইটা গলে যায়, অনেক বেশি তরল হয়ে যায় এবং হালকা হয়ে সেটা উপর দিকে ওঠে। ওপর দিকে ওঠার পর সেটা ওপরের দিকে যেহেতু আসছে, আসার পর উপরে পাতগুলোতে কিন্তু ধাক্কা দেয়, নিচে থেকে উপরে এসে উপরে পাতগুলোতে ধাক্কা দেয়, তারপরে সেটা আবার নিচের দিকে নামে, আবার ওঠে, আবার ধাক্কা দেয়। এইটাই হচ্ছে পরিচলন স্রোতের কারণে পাতের চলনের একটা প্রভাব। এই ঘটনাটা কিন্তু এখানে গ্রহণ করতে পারি আমরা, বা এভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে পরিচলন স্রোতের কারণে পাতগুলো কিন্তু চলাচল করতে পারে, বা পাতের চলাচলের শক্তি এখান থেকে আসে। আর কি? অভিকর্ষ বল। শৈলশিরার যে উঁচু অংশ, আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা থেকে দুদিকে দুটো পাত সরে যায় এটা বলছি। এখন এখানে অভিকর্ষ টান, মধ্য আটলান্টিক শৈলশিরা অর্থাৎ উঁচু অংশ, শৈলশিরা মানেই হচ্ছে উঁচু অংশ, পর্বত। তো সেইখানকার যে পাত, পর্বতের উপর থেকে নিচে একটা ঢাল রয়েছে, এবং সেই অভিকর্ষ টান, তার জন্য পাত কিন্তু চলনশীল হয়। মোটামুটি একটা হিসাব যে ৩,০০০ একক দূরত্বে, অর্থাৎ ৩,০০০ কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, ৩,০০০ একক দূরত্বে ১ একক উলম্ব উচ্চতার যদি পার্থক্য ঘটে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ৩,০০০ মিটারে ১ সেন্টিমিটার উঁচু নিচু রয়েছে, তাহলে বছরে পাতটা মোটামুটি ৪ সেন্টিমিটার সরে যাবে। একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট ঢাল যদি থাকে পাতগুলোর, তাহলে পাত কিন্তু সেই ঢাল বরাবর অভিকর্ষের টানের কারণে চলনশীল হয়ে পড়ে, যেটা ঠিক মধ্য আটলান্টিক শৈলশিরার ক্ষেত্রে ঘটেছে। শৈলশিরা উঁচু অংশ মাঝ বরাবর, তার ঢাল দুদিকে রয়েছে, দুদিকে দুটো পাত সরে যাচ্ছে, এই ঘটনা দেখতে পাওয়া যায়। আর কি? আকর্ষণ পদ্ধতিতেও কিন্তু পাত চলাচল করতে পারে। পাতের কিছু অংশ যদি ভূমিকম্পের কারণে কিছুটা ভূগর্ভে ঢুকে যায়, নিমজ্জিত হয়, তাহলে পাশের যে পাত সেগুলো নিচের দিকে কিন্তু আকর্ষিত হবে, চলে আসবে। এটা
আর কি? প্লিউম প্রবাহ। প্লিউম অর্থাৎ যেখানে অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে হটস্পট আছে, মোটামুটি ২১টা হটস্পট রয়েছে। সেই তেজস্ক্রিয় বিকিরণ যেখানে হয়, অতিরিক্ত তাপমাত্রা যেখানে থাকে, সেই অতিরিক্ত তাপমাত্রার কারণে নিচের থেকে ম্যাগমার উপর দিকে চলন দেখতে পাওয়া যায়। পরিচলন স্রোত বাদ দিয়েও প্রচণ্ড তাপমাত্রার কারণে ম্যাগমা প্রবাহ দেখতে পাওয়া যায় এবং সেই ম্যাগমা প্রবাহের, যেটা আমরা প্লিউম প্রবাহ বলি, তার শক্তি কিন্তু অসম্ভব। সেই সেই কারণে তার কারণে সেটা কিন্তু ওপরে গিয়ে ধাক্কা দেয়, নিচে থেকে উপরে ওঠে, কারণ হালকা হয়েছে, কারণ সেই জায়গাটার টেম্পারেচার প্রচুর বেশি, হালকা হয়ে উপর দিকে চলে যায় এবং সেটা গিয়ে পাতে ধাক্কা দেয়। এটা একটা কারণ। তো এই সমস্ত কারণে পাত কিন্তু চলনশীল হয়ে পড়ে, চলাচল শুরু করে। মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক, এই সমস্ত কিছু কিন্তু পাতের সঙ্গে যুক্ত, পাত চলাচলের সাথে যুক্ত এবং এর ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়, সেটাও আমরা জানি। তো কোন ধরনের ভূমিরূপ, কোন ধরনের পাত সীমানাতে দেখতে পাওয়া যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি যে কোন ধরনের পাত সীমানাতে কোন ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়, এবং ধরে নেওয়া যায় যে এখান থেকে একটা প্রশ্ন আসবে। অর্থাৎ আমি যদি বলি রিফট ভ্যালি, এটা কি ধরনের পাত সীমান্তে দেখা যেতে পারে, প্রশ্ন হতে পারে। আবার মধ্য মহাসাগরীয় শৈলশিরা কি ধরনের পাত সীমান্তে তৈরি হয়। আইল্যান্ড আর্ক, বৃত্তচাপীয় দ্বীপমালা, সেটা কি ধরনের পাত সীমান্তে তৈরি হতে পারে। অভিসারী না প্রতিসারী সেটা খুব সহজ বলা, কিন্তু দুটো পাতই মহাসাগরীয়, বা একটা মহাসাগরীয় একটা মহাদেশীয়, নাকি দুটোই মহাসাগরীয় পাত, কোনটার ক্ষেত্রে কোনটা, সেটা কিন্তু স্পেসিফিক আমাদের জানতে হয়। এই জন্যই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, অভিসারী পাত কত রকমের হয় এবং সেই নানা রকমের অভিসারী পাত সীমানাতে নানা ধরনের কি কি ভূমিরূপ তৈরি হয়, সেইটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমত, অভিসারী পাত সীমানা বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কাকে বলে? যে সীমানা বরাবর ম্যাগমা নিম্নগামী স্রোতের কারণে, ম্যাগমার নিম্নগামী স্রোত অর্থাৎ যেখানে কনভেকশনাল কারেন্ট বা পরিচলন স্রোত যেখানে নিম্নগামী হচ্ছে, সেই জায়গাতে দুটো পাত পরস্পরের দিকে চলে আসে, একটার সাথে অন্যটার সংঘর্ষ হয়। যেখানেই সংঘর্ষ হচ্ছে আমরা তাকে বলছি অভিসারী পাত সীমানা বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এখন এর কি বৈশিষ্ট্য? দুটো পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে এবং দুটো পাতের ক্ষেত্রে যখন মহাসাগরীয় মহাসাগরীয় পাত রয়েছে, সেরকমই মহাদেশীয় মহাদেশীয় পাত রয়েছে। প্রথমত, মহাদেশীয় মহাদেশীয় পাতের ক্ষেত্রে কি হয়? দুটো যদি দুটোই যদি মহাদেশীয় মহাদেশীয় পাত হয়, তাহলে সেক্ষেত্রে একটার সাথে অন্যটার সংঘর্ষ হবে, সেখানে ফাটল তৈরি হবে, ফাটল তৈরি হবে এবং চ্যুতি হবে। এবার যদি দুটো মহাদেশীয় পাতের
মধ্যবর্তী কোনো অগভীর সমুদ্র থাকে, মহাদেশীয় পাত মাঝে কোনো অগভীর সমুদ্র, যেটাকে আমরা মহীখাত বলি, যেটাকে আমরা জিওসিনক্লাইন বলি, সেটা যদি থাকে, তাহলে সেখানে সঞ্চিত যে পলি, সেই পলি ভাঁজ প্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত তৈরি করবে। অভিসারী পাত সীমানাতে এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যে ভঙ্গিল পর্বত কিন্তু দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষে হচ্ছে। যেমন ভারতীয় পাত তিব্বতীয় পাতের নিচে কিন্তু নিমজ্জিত হচ্ছে, প্রবেশ করছে, সেই কারণে হিমালয় পর্বতমালা কিন্তু তৈরি হয়েছে। তাহলে অভিসারী পাত সীমানাতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ ভঙ্গিল পর্বত। আর কি? ফ্লিস, FLYSCH, ফ্লিস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। ফ্লিস কি না, যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে যায়, অবশিষ্ট যে মহীখাত, সেইখানে যে পলি সঞ্চিত রয়েছে, তার মধ্যে কিছু বেলে পাথর, কিছু কংগ্লোমারেট, এই ধরনের অবক্ষেপ দেখতে পাওয়া যায়। মহীখাতের মধ্যে থাকা পলি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত হচ্ছে। এবার মহীখাতের যে অবশিষ্ট অংশ, সেই অংশের মধ্যে কিছু পলির থিতিয়ে পড়া পলি দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে ফ্লিস, যার উপাদান কি না বেলে পাথর, কংগ্লোমারেট, এইগুলো। এটাকে বিজ্ঞানী বার্নহার্ড স্টুডার উনি এটার নাম দিয়েছেন ফ্লিস। তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং দেখবেন এটা বিগত বছরে যদি দেখা হয়, বিগত বছরে কিন্তু দেখবেন এখানে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, বিগত বছরে প্রশ্ন হয়েছে। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম ফ্লিস। এটাও তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিসারী পাত সীমানাতে তৈরি হচ্ছে। আর কি হয়? ইমব্রিকেট ফল্ট। দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষ হলে প্রথমে মহাসাগরীয় ভূত্বক বেঁকে যায়, চ্যুতি সৃষ্টি হয়, এবং ভূত্বক খণ্ড খণ্ড হয়ে একটা অন্যটার উপরে উঠে পড়ে। এই ঘটনা যখন ঘটছে, তাকে বলা হচ্ছে ইমব্রিকেট চ্যুতি। দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষ, তার ফলে মহাসাগরীয় ভূত্বক বেঁকে যাচ্ছে এবং চ্যুতি তৈরি হচ্ছে, সেখান থেকে ফাটল হচ্ছে, তারপর সেখান থেকে খণ্ডে খণ্ড ভেঙে যাচ্ছে এবং একটার উপর অন্যটা উঠে পড়ছে, অর্থাৎ একটা ভগ্নপ্রায় দশা। তাকে বলা হচ্ছে ইমব্রিকেট চ্যুতি। খুব গুরুত্বপূর্ণ এই টার্মটাও খুব গুরুত্বপূর্ণ, ইমব্রিকেট ফল্ট। আর হচ্ছে কি ফ্লেক টেকটনিক। ফ্লেক, দুটো মহাদেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষ, ভারী পাত হালকা পাতের নিচে চলে যাচ্ছে এবং ভারী পাতের একটা সরু অংশ সেটা মহাদেশীয় পাতের ওপরে উঠে পড়ছে, তখন আমরা তাকে বলছি ফ্লেক টেকটনিক। এখানে এই যে এখানে নর্মাল টেকটনিক দেখানো হয়েছে, এখানে পাতটা নিম্নগামী হয়েছে, এর একটা অংশ, এই যে এর একটা অংশ ওপর দিকে যদি উঠে যায়, কিছুটা নিচের দিকে নামছে, কিছুটা উপর দিকে উঠে যাচ্ছে, এই যে উপর দিকে উঠে যাওয়া অংশ, তাকে আমরা বলছি ফ্লেক, এবং ঘটনাটাকে বলা হচ্ছে ফ্লেক টেকটনিক। এটা হতে পারে ফ্লেক টেকটনিক ও অভিসারী পাতের সীমানাতে হয়। এক্ষেত্রে দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষে হতে পারে। আর কি? মালভূমি। দুটো যদি মহাদেশীয় পাত হয়, তাহলে তাদের সংঘর্ষে
উঁচু হয়ে গিয়ে পর্বত বেষ্টিত মালভূমি এখানে কিন্তু তৈরি হতে পারে। যেমন আমরা তিব্বতীয় মালভূমির কথা বলতে পারি। ভারতীয় পাত তিব্বতীয় পাত সংঘর্ষ হচ্ছে, হিমালয় পর্বত সহ আরো অনেক ভঙ্গিল পর্বত উৎপত্তি হচ্ছে এবং তার সাথে সাথে মালভূমি তৈরি হয়ে যাচ্ছে। এই ঘটনা এখানে হচ্ছে। তাহলে এই যে ভঙ্গিল পর্বত, ফ্লিস, ইমব্রিকেট চ্যুতি, ফ্লেক টেকটনিক এবং মালভূমি, এগুলো সব অভিসারী পাত এবং মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে তৈরি হয়। এরপর আমরা চলে যাব অভিসারী পাত কিন্তু মহাসাগরীয় অর্থাৎ দুটো পাতই মহাসাগরীয় পাত এবং দুটো পরস্পরের মুখোমুখি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। প্রথমত কি হতে পারে, যেটা একটু বেশি ভারী সেটা হালকা পাতের নিচে ঢুকে যাবে, তখন যে অংশটা ঢুকে গেল সেটা গলে যাবে, গিয়ে ম্যাগমা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে এবং সেটা সমুদ্রে উপরে সঞ্চিত হয়ে কি তৈরি হবে, দ্বীপমালা তৈরি হবে। এটা হলো। এরপর মেলাঙ্গে, যেমন ফ্লিস পড়েছিলাম আমরা, এরপর মেলাঙ্গে। মেলাঙ্গে কি, ফরাসি শব্দ মেলাঙ্গে, তার মানে হচ্ছে মিশ্রণ। দুটো মহাসাগরীয় পাত যখন সংঘর্ষ হয়, সমুদ্র খাতে ভেতরের দিকে পাললিক শিলা প্রবল চাপে রূপান্তরিত শিলা চ্যুতি হয়ে যায়, ভেঙে যায়, টুকরো হয়ে যায়, সেই পাতের চূর্ণ আগ্নেয় পদার্থ। সেইটাকে, এই যে মিশ্র পদার্থ, বিভিন্ন টুকরো, নানা রকমের এই যে অংশ, তাকে বলা হচ্ছে মেলাঙ্গে। এটা দেখতে পাওয়া যায়, এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। মধ্য এবং উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে আমরা এরকম মেলাঙ্গে দেখতে পাবো। আচ্ছা, মেলাঙ্গে জিনিসটা কি বোঝা গেল? আমাকে একটু মেসেজ করে জানাবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। দেখবেন আগের এসএলএসটি যেটা হয়েছিল 2016-তে, মেলাঙ্গে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, ফ্লিশও সম্ভবত জিজ্ঞাসা করা হয়েছিল। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, একটু বুঝতে পারছেন কি বলবেন? একটু মেসেজ করে আমাকে জানাবেন। বেশ, মনে রাখবেন দুটো, এবং এই দুটোর পার্থক্যটা মনে রাখবেন। মেলাঙ্গে তৈরি হচ্ছে মহাসাগরীয় সংঘর্ষে, আর ফ্লিস তৈরি হচ্ছে
মহাদেশীয় মহাদেশীয় সংঘর্ষে। ঠিক আছে, নানানভাবে প্রশ্ন এখানে হতে পারে। আচ্ছা, এরপর সামুদ্রিক খাত। দুটো মহাসাগরীয় পাত মুখোমুখি সংঘর্ষ হলো, তখন দুটো পাতের সীমান্ত অঞ্চলে একটা অবতল বাঁকের সৃষ্টি হয়। অবতল বাঁকের সৃষ্টি হয় এবং সেটা থেকে আমরা সমুদ্র খাত সেটাকে আমরা বলি বেসিন। বেসিন তৈরি হচ্ছে, সমুদ্র খাত তৈরি হচ্ছে। তো যেমন জাপান সাগরে দেখতে পাওয়া যায়, মারিয়ানা খাত আমরা দেখতে পাই, এগুলো সবই কিন্তু এই ধরনের বিষয়। বৃত্তচাপীয় দ্বীপমালা, বৃত্তচাপীয় দ্বীপমালা বা যেটাকে আইল্যান্ড আর্ক, আইল্যান্ড আর্ক। সমুদ্র খাত, একটা সমুদ্র খাত তৈরি হলো, দুটো মহাসাগরীয় পাত ধাক্কা হচ্ছে, সমুদ্র খাত তৈরি হচ্ছে এবং সেখান থেকে ম্যাগমা বৃত্তচাপের মতো একটা পাতের প্রান্ত দেশে ঠিক পাত সীমানা বরাবর, আমরা এখানে ম্যাপটাতে ফিরে যাব, ম্যাপে আরো পরিস্পষ্ট হবে। এই যে বাঁক, এই যে পাতের প্রান্ত, এই প্রান্ত বরাবর যদি ম্যাগমা বেরিয়ে আসে, এটা প্রায় অর্ধবৃত্তাকার যে অংশটা, তার সোজাসুজি ম্যাগমা বেরিয়ে এলো, তখন সেই যে বৃত্তচাপের মতো কিছু দূর অন্তর অন্তর বৃত্তচাপের মতো দ্বীপ তৈরি হলো। এটাকে বলছি আইল্যান্ড আর্ক। যেমন আমরা জাপানকে বলতে পারি, জাপান খুব সুন্দর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরীয় প্রান্তে, এবং জাপানের ম্যাপটা দেখবেন আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যে সেটা কিন্তু একটা বৃত্তচাপের মতো অংশ। তো এটাকে বলা হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা। ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প, আগ্নেয়গিরি, এগুলো কমন বিষয়, এগুলো আমরা জানি, কিন্তু এই যে স্পেসিফিক জিনিস, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। মেলাঙ্গে, বৃত্তচাপীয় দ্বীপমালা, এগুলো সব। এরপর মহাদেশীয় মহাসাগরীয় পাত। মহাদেশীয় মহাসাগরীয় পাত, প্রথমত আগ্নেয়গিরি। অভিসারী পাত সীমান্তে মহাদেশীয় পাতের নিচে চলে যাওয়া। মহাসাগরীয় পাতটা কি হয়, সেখানে কিন্তু গলে যায়, মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয়টা যায় সবসময়। গলে যায়। কি ধরনের? অ্যান্ডেসাইড জাতীয়, অ্যান্ডেসাইড জাতীয় ম্যাগমা সেখানে কিন্তু পরিণত হয়। তো পাত সীমানার দুর্বল সংযোগস্থল, কোনো ফাটল বরাবর সেই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে এবং তখন সেখানে আগ্নেয়গিরি তৈরি হয়, যেটা আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাতে দেখি। এখানে ইন্দোস্টলীয় পাত রয়েছে, ইউরেশিয়ান পাত রয়েছে,
প্রশান্ত মহাসাগরীয় পাতটা কিন্তু নিচে চলে যাচ্ছে এবং প্রশান্ত মহাসাগরীয় যে আগ্নেয় মেঘলা সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে। ভঙ্গিল পর্বত মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমানাতে মহীখাত সেখানে পলি সঞ্চিত হয় এবং সেই চাপের কারণে একটা মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে চলে যায় এবং সেখানে ভঙ্গিল পর্বত তৈরি হয়। এটা এখানে কিন্তু হিমালয়টা আমরা কি দেখলাম, দুটোই মহাদেশীয় পাত ছিল, কিন্তু রকি, আন্দিজ এগুলো আমরা দেখব একটা মহাসাগরীয় একটা মহাদেশীয় পাত। এখানে আমরা উত্তর আমেরিকা পাত দেখতে পাচ্ছি এবং এখানে প্রশান্ত মহাসাগরীয় পাত দেখতে পাচ্ছি। তো এই দুটো সংঘর্ষের কারণে কিন্তু এখানে রকি পর্বত আমরা দেখব ঠিক একেবারে উত্তর আমেরিকার ঠিক বাম প্রান্ত বরাবর এটা হচ্ছে। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও কিন্তু তাই। দক্ষিণ আমেরিকাতে আন্দিজ পর্বত তৈরি হয়েছে এই সীমান্ত বরাবর, নাজকা পাত রয়েছে ইত্যাদি। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ম্যাপটা এই জন্য আমাদের খুব ভালো করে স্টাডি করে নিতে হবে, কারণ এটা প্রশ্ন হতে পারে যে এই পর্বতের উৎপত্তি কোন দুটো পাতের সংঘর্ষে হয়েছে। আমাদের যদি ওভারঅল ম্যাপটা খুব ভালো করে জানা থাকে তাহলে কিন্তু সেটার উত্তর দেওয়াটা খুব সহজ হবে। তাহলে এগুলো হলো। এছাড়া ভঙ্গিল পর্বত ছাড়া আগ্নেয় পর্বত হতে পারে। দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে যে নাজকা পাত রয়েছে এখানেও কিন্তু আগ্নেয়গিরি রয়েছে অনেক, তো সেটাও একটা ভূমিরূপ। আবার সামুদ্রিক খাতও হতে পারে। মহাদেশীয় পাতের নিচে যখন মহাসাগরীয় পাত ঢুকে যায় তখন সেখানে ধনুকের মতো একটা বাঁক তৈরি হয়ে যায়। সামুদ্রিক খাত যেমন পেরু খাত, চিলি খাত, এগুলো বেনিয়ফ জোন, হিউগো বেনিয়ফ মন্ডল নামকরণ করেছেন। অভিসারী পাত সীমান্ত যে ঢালু তল বরাবর ভারী মহাসাগরীয় পাত হালকা পাতের নিচে অবনমিত হচ্ছে, তাকে বলা হচ্ছে বেনিয়ফ মন্ডল। খুব গুরুত্বপূর্ণ বেনিয়ফ জোন, এবং এটা হিউগো বেনিয়ফ তিনি এটার নামকরণ করেছিলেন বেনিয়ফ মন্ডল। এটা হলো। নেক্সট ওফিওলাইট, আবারও একটা ইম্পর্টেন্ট টার্ম ওফিওলাইট, যেখানে দুটো পাত সীমান্তে একটা খাত তৈরি হচ্ছে এবং সেই খাতের মধ্যে নতুন ধরনের পদার্থ সঞ্চিত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ওফিওলাইট। এটা খুব গুরুত্বপূর্ণ। আগ্নেয় পদার্থে প্রাধান্য থাকছে, মিশ্র যে পদার্থটা সেটাকে বলা হচ্ছে ওফিওলাইট। নিরপেক্ষপাত, নিরপেক্ষপাত সীমানা যেখানে, যেটা হচ্ছে দুটো পাত পাশাপাশি পরস্পরের সমান্তরালে গতিশীল হয়, কোনো সংঘর্ষ হচ্ছে না বা বিপরীত দিকে যাচ্ছে না, পাশাপাশি যাচ্ছে, তাকে বলা হচ্ছে নিরপেক্ষপাত। এবং নিরপেক্ষপাতের মোস্ট ইম্পর্টেন্ট যে ভূমিরূপটা সেটা হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি, ট্রান্সফর্ম ফল্ট, যেটা সব থেকে ভালো ক্যালিফোর্নিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায়। উত্তর আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানাতেই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ভূমিকম্প হয়, এগুলো প্রত্যেকটা স্পেসিফিক ভূমিরূপ নির্দিষ্ট জায়গাতে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার প্রথমত পাত সঞ্চালনের মতবাদের সাপেক্ষে কিছু বিষয় রয়েছে। পাত সীমানাগুলো বিচ্ছিন্ন হয়ে
আলাদা আলাদা ভূখণ্ড তৈরি করেছে এবং প্রত্যেকটার একটার অন্যটার বিপরীত দিকের সাথে কিন্তু মিল রয়েছে, যেটাকে আমরা জিগসফিট বলি। ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ার দ্বীপগুলো, গ্রিনল্যান্ডের অংশ, এগুলো কিন্তু একটার সাথে একটা জোড়া লেগে যাবে, যেটা আমরা মহিসঞ্চরণের ক্ষেত্রে, মহাদেশীয় সঞ্চরণের ক্ষেত্রে খুব ভালো করে, খুব স্পষ্টভাবে জিগসফিটটা আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার সাথে আফ্রিকার যে মিলটা সেটা খুঁজে পাই। ঠিক তেমনি পাত সীমান্তই বরাবরই এটা হচ্ছে এই ঘটনা। তো আমরা সেই সীমান্ত বরাবর সেই মিলটা কিন্তু খুঁজে পাচ্ছি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। এছাড়া ভূমিকম্প তরঙ্গ যদি বিশ্লেষণ করা যায়, সেখানে দেখা যাবে পাতগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। পৃথিবীর চৌম্বকত্ব সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি। পৃথিবীর চৌম্বকত্ব সংক্রান্ত পরীক্ষা যখন হলো, তখন পাতগুলোর গতিশীলতার সাপেক্ষে আমরা কিন্তু প্রমাণগুলো পেলাম। এরপর বুলার্ড 1965-তে তিনি ম্যাপে দেখাচ্ছেন যে আটলান্টিক মহাসাগরের দুটো পাড়ের মধ্যে মিল রয়েছে। তো মহীসোপানকে ধরলে সেই মিলটা আরো স্পষ্ট, পরিষ্কার দেখতে পাওয়া যায়। আগ্নেয়গিরির অবস্থান পাত সীমান্ত বরাবর আগ্নেয়গিরি রৈখিকভাবে দেখতে পাওয়া যায়, আমরা সেটা স্পষ্টভাবে দেখতে পাই। এবং আগ্নেয়গিরি রয়েছে, সেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, তার মানে সেখানে নিচে ফাটল রয়েছে, ঠিক তার প্রান্ত বরাবর আগ্নেয়গিরিগুলো রয়েছে, সুতরাং পাত রয়েছে। এছাড়া মহাসাগরীয় তলদেশের যে নমুনা, জয়েডস, জয়েন্ট ওসেনোগ্রাফিক আর্থ স্যাম্পলিং যে প্রোগ্রাম ছিল 1969 থেকে 1972 পর্যন্ত, প্রচুর খনন কাজ চালানো হয়, খোঁড়া হয় আটলান্টিক মহাসাগরের তলদেশে 225টা জায়গাতে, সেখানে নমুনা সংগ্রহ করা হয়। তো সেখান থেকে অনেক তথ্য উঠে এসেছে, সেইগুলোও কিন্তু পাত সংস্থানের সাপেক্ষে নানান প্রমাণ হিসেবে উঠে আসে। এখন এটা যদিও একটা প্রতিষ্ঠিত তত্ত্ব, এর কিন্তু সমালোচনাও হয়, সমালোচনা হয়। প্রথমত, পরিচলন স্রোত যেটা দেয়া হয়েছে, সেটা 100% পরিচলন স্রোত আছেই, সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়, কারণ সেটা গভীরে যাওয়া তো সম্ভব হয়নি। কিন্তু এটা খুব সম্ভব, এর একটা প্রবল সম্ভাবনা আছে, এটা আমরা বলতে পারি। এখন পাত সংস্থান তত্ত্ব পৃথিবীর বড় ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, এদের ব্যাখ্যা দিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার উচ্চভূমি, দক্ষিণ আফ্রিকার ডাকেন্সবার্গ পর্বত, এদের কিন্তু কোনো ব্যাখ্যা পাত সংস্থান দিতে পারে না। তো এটাও একটা প্রশ্ন হতে পারে। ড্রাকেন্সবার্গ পর্বতমালা দক্ষিণ আফ্রিকাতে রয়েছে, তার যে তত্ত্বের যে সত্যতা, সেটা প্রমাণ করার জন্য আমরা সেটা থেকে কিন্তু কোনো কিছু জানতে পারি না, সেটা কিভাবে উৎপত্তি হল। বেনি অফ জোন, যেটা নিমজ্জমান অংশে যে বেনি অফ জোন দেখা যায়, সেটা কিন্তু উত্তর আমেরিকা পাতের পার্শ্ববর্তী কোনো এলাকাতে আমরা দেখতে পাই না। এগুলো এক একটা দুর্বলতা। আমেরিকার পশ্চিম উপকূলের মোটামুটি কিছুটা দূরে আগ্নেয়গিরি আছে, কিন্তু সেই জায়গাতে কোনো
পাতের অস্তিত্ব পাওয়া যায়নি। এটাও একটা দুর্বলতা হিসেবে ধরতে পারি আমরা। তো এরকম বেশ কিছু দুর্বল জায়গা রয়েছে যেখান থেকে মোটামুটি অনুমান করা হয় যে পাত সংস্থান তত্ত্বেরও কিছু দুর্বল, যদিও এইগুলো খুব শক্তিশালী যে এক একটা প্রমাণ বা তথ্য তা নয়। পাত রয়েছে সে ব্যাপারে বিজ্ঞানীদের কোনো সন্দেহের অবকাশ নেই। এবার আরেকটা বিষয় এখানে আসবে, সেটা হচ্ছে ট্রিপল জাংশন, ত্রিপাত সম্মেলন। 1969-এ মর্গ্যান, পিটার ম্যাকেনজি এরা ইভলিউশন অফ ট্রিপল জাংশন বা ত্রিপাত সম্মেলন বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। এটা একটা এমন একটা পাত সীমানা যেখানে তিনটে পাত এসে মিলিত হচ্ছে, তিনটে পাতের মিলনস্থল ট্রিপল জাংশন বলা হচ্ছে। তো এখানে ওয়াই আকারের একটা সম্মেলন ক্ষেত্র এখানে থাকে। তিনটে পাত সীমানা তিন রকমের হয়, একটা শৈলশিরা, একটা সমুদ্রখাত, আর একটা ট্রান্সফর্ম চ্যুতি। বিভিন্ন রকমের এটা হতে পারে। এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, এই যে ক্যালিফোর্নিয়া যে অংশটা, এই জায়গাটাতে ক্যালিফোর্নিয়া, এইখানে সান আন্দ্রিস চ্যুতি রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যুতি। মেন্ডোসিল চ্যুতি রয়েছে এবং উত্তর আমেরিকা পাত। এই তিনটে একসাথে মিলিত হয়ে তৈরি করেছে ট্রিপল জাংশন। এটাকে মেন্ডোসিলে ট্রিপল জাংশন বলা হয়, মেন্ডোসিলে ট্রিপল জাংশন। আর সম্মেলন, লোহিত সাগর, এডেন উপসাগর, পূর্ব আফ্রিকার বৃহৎ শংস উপত্যকা, তার সংযোগস্থলে একটা ট্রিপল জাংশন তৈরি হয়েছে, যেটাকে আফটার ট্রায়াঙ্গেল বলা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ। ওকটোস, প্রশান্ত মহাসাগরীয়, ফিলিপাইন, এরা জাপানের কাছে মিলিত হয়েছে এবং ত্রিপাত সম্মেলন ট্রিপল জাংশন নামে এটা পরিচিত। তো এরকম ধরনের এক্সাম্পলগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, যেটা আপনাদের সবসময়তেই বলে থাকি যে এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সাম্পল আছে তবেই সেটা বাস্তবে বইতে সেটা লেখা হয়েছে। সুতরাং এক্সাম্পল থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো ওভারঅল এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে তৈরি করতে হবে, ভূমিরূপগুলো তৈরি করতে হবে, কারণ এবং পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে বিভিন্নভাবে প্রশ্ন হবে, শুধুমাত্র কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন নয়, কোনো শুধুমাত্র ফ্যাকচুয়াল ইনফরমেশন কিন্তু এখানে হবে না। তো আমাদের কনসেপ্টগুলো কিন্তু এখানে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এখানে এই ক্ষুদ্রপাতের যে এক্সাম্পল, ক্ষুদ্রপাতের এক্সাম্পলটা বলা হয়নি। মাদাগাস্কার পাত, মাদাগাস্কার দ্বীপ রয়েছে আমরা জানি আফ্রিকার পূর্ব দিকে। সোমালি পাত, সোমালি খাত অঞ্চলে রয়েছে। দক্ষিণ স্যান্ডউইচ পাত, পানামা, আড্রিয়াটিক, আনাতোলিয়া, এরকম বিভিন্ন রকমের পাত কিন্তু রয়েছে। তো সেই এক্সাম্পলগুলো আমাদের বেস্ট হচ্ছে এটা মনে রাখতে হবে, এবং পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হতে পারে কোনটা বড়, কোনটা মাঝারি, কোনটা ক্ষুদ্র পাত, সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন এখান থেকে হবে। তো এটা যথেষ্ট বড় অধ্যায়, বিভিন্ন তথ্যগুলো আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এই জায়গাগুলোতে অসম্ভব গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা ছবি দিয়ে আলাদা করে ব্যাখ্যা করা রয়েছে। ট্রিপল জাংশন, এই যে একটা টাইপ হয় আর টাইপ, তিনটেই গঠনকারী পাত সীমান্ত। ক্যাপিটাল টি, তিনটেই বিনাশকারী পাত সীমান্ত। এফ, তিনটেই নিরপেক্ষ পাত সীমান্ত। আরটিএফ, তিনটে ভিন্নধর্মী পাত সীমানার সন্ধি। আরটি, দুটো গঠনকারী একটা বিনাশকারী পাত সীমান্ত। তো এরকম বিভিন্ন রকমের জাংশন, এখানে ট্রিপল জাংশন একটা খুব ভালো এক্সাম্পল দেওয়া রয়েছে। আরবীয় পাত রয়েছে একদিকে ভারতীয় পাত রয়েছে, আর একদিকে আফ্রিকান পাত রয়েছে। তিনটে পাত পরস্পরের কিন্তু মুখোমুখি সংঘর্ষ, ট্রিপল জাংশন। তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার এই জায়গাতে, স্পেসিফিক এই জায়গাটাতে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে। গলফ অফ এডেন, রেড সি, এই যে অংশটা এখানে কিন্তু, এবং এই যে আফ্রিকার যে গ্রস্ত উপত্যকা, রিফট ভ্যালি, গ্রেট রিফট ভ্যালি বলা হয় আফ্রিকাতে, যেখানটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চ্যুতি দিয়ে, পরবর্তীকালে আফ্রিকা থেকে একটা নতুন মহাদেশ জন্ম নেবে এখানে, যেটা মনে করা হয়। তো সেই অংশটা কিন্তু এই জায়গার মধ্যে পড়ছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন, বা কোনো এতক্ষণ যে বললাম তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করতে পারেন। একটু জানাবেন যে সব বোঝা গেছে কিনা, বা কিছু সমস্যা আছে কিনা সেটা একটু বলবেন। হ্যালো, বুঝতে পেরে থাকলে ওকে বলবেন। আর যদি কোনোটা প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, সেটাও আমাকে একটু জানাবেন। আমি তাহলে সেই মতো এটা বলবো। হ্যাঁ, সেটা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, পরিষ্কার করে প্রথম থেকে দেখে নেবেন। আর যে টার্মগুলো বলেছি সেই টার্মগুলো খুব ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। ঠিক আছে? কারণ এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, এবং টেকটনিকের এই পোর্শনগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকবে। এটা নিশ্চিত। ঠিক আছে? টেকটনিকের কয়েকটা যে থিওরি রয়েছে, আইসোস্ট্যাসি থেকে শুরু করে সিফ্রোস্পেডিং, প্লেট টেকটনিক, কন্টিনেন্টাল ড্রিফট, এই যে কয়েকটা থিওরি, এই থিওরি থেকে প্রশ্ন মাস্ট থাকবেই। সুতরাং আপনারা এই জায়গাগুলো খুব ভালো করে তৈরি করে নেবেন, এবং আমি যেগুলো বলছি যে স্পেসিফিক জায়গাগুলো, সেগুলো কিন্তু আরও ইম্পর্ট্যান্ট। এইগুলো প্রত্যেকটা থেকে আপনারা কম বেশি প্র্যাকটিস করবেন খুব ভালো করে। প্রশ্ন উত্তরও দেবো, এমসিকিউ পোর্শন সেটাও দেবো। তো আপনারা যথাসম্ভব নোটসগুলো তৈরি করে নিন, এমসিকিউ প্র্যাকটিস করুন, পড়াশোনার মধ্যে থাকুন। সেপ্টেম্বরে যেহেতু পরীক্ষা রয়েছে, ডেট চলে এসেছে একেবারেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।